আসছে জুন মাসে বাজেট আসবে। আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সহ প্রগতিশীল সকল ছাত্র সংগঠন দীর্ঘদিন থেকে এদেশের শ্রমজীবী মানুষের এবং সকল মানুষের শিক্ষার অধিকারের জন্য লড়াই করে আসছে এবং আমাদের স্বাধীনতার ৫৫ বছর, সেই ৫৫ বছরের এই দীর্ঘ সময়ের যাত্রাপথে সকল প্রোগ্রেসিভ যে সংগঠনগুলো আছে তাদের প্রত্যেকেরই দাবি ছিল এবং শুধু আমাদের এই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর দাবি না, এখানে ইউনেস্কোর যে আহ, দাবি, সেই দাবিতে আমরা দেখেছি জাতীয় বাজেটের, একটি দেশের জাতীয় বাজেটের ২৫ ভাগ এবং জিডিপির ৬ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের কথাটা আছে। কিন্তু আমরা দেখি যে আমাদের প্রতি বছর বাজেট যায়, বাজেট আসে। এবছরও ৭ জুন অধিবেশন বসবে, ১১ তারিখ বাজেট পেশ করা হবে। আমাদের আকাঙ্ক্ষা আছে, আমাদের স্বপ্ন আছে যে আমাদের যে আকাঙ্ক্ষিত যে বাজেট, সেই বাজেটটি আসবে, কিন্তু আমরা জানি যে সেই বাজেট আসলে আমরা পাবো না। কারণ এই রাষ্ট্রে শিক্ষা সম্পর্কিত, শিল্প সম্পর্কিত, স্বাস্থ্য সম্পর্কিত, অর্থাৎ মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার এবং সেগুলো সংরক্ষণের যে দৃষ্টিভঙ্গি, সেগুলো যদি আমরা দেখি তাহলে রাষ্ট্রের সেই দৃষ্টিভঙ্গিগুলো আমরা দেখি যে একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা স্বাধীনতার পরপরই যখন প্রথম বাজেটটি হয়, সেই বাজেটে আমরা দেখেছিলাম যে প্রথম বাজেটে ২২% শিক্ষা খাতে বরাদ্দ হয়েছিল। আজকে যদি সর্বশেষ আমরা বাজেট দেখি, সেই সর্বশেষ যে বাজেট, সেই বাজেটে আমরা ১২ দশমিক সামথিং আমরা দেখছি সেই বাজেট হয়েছে। এবং ধারাবাহিকভাবে শিক্ষা খাতে যে বরাদ্দ, সেই বরাদ্দ কমছে এবং এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। আমরা দেখি যে শিক্ষা এবং গবেষণা এবং প্রযুক্তি খাতকে যুক্ত করে আমরা দেখি যে শিক্ষা খাতে কখনো কখনো বরাদ্দ বৃদ্ধি করা হয় বা বরাদ্দ বড় অংশ করে দেখানো হয়, কিন্তু সেটা যদি আমরা শিক্ষা খাতকেই যদি ধরি তাহলে আমরা দেখবো সেটি কখনোই জাতীয় বাজেটের ১০ ভাগ, জাতীয় বাজেটের ৯ ভাগ, এভাবে করে আমাদের শিক্ষা খাতে বরাদ্দ হচ্ছে। অথচ যদি আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার কথা ধরি, আমরা যদি পাশের দেশ আমাদের এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমরা যে কোনো দেশের দিকে তাকালেই আমরা দেখবো যে শিক্ষা খাতে বরাদ্দে বাংলাদেশ সর্বনিম্ন অবস্থানে প্রতি বছরই রয়েছে। কিন্তু শ্রীলঙ্কায় আমরা দেখছি যে গত বছর যখন বামপন্থী একটি সরকার ক্ষমতায় এসেছে, তখন তারা আমরা দেখছি জাতীয় বাজেটের ২৫ ভাগ এবং জিডিপির ১০ ভাগ তারা কিন্তু শিক্ষা খাতে বরাদ্দ করেছে। শুধু তাই নয়, আমরা এটাও দেখেছি যে তারা ট্যাক্স ফ্রি গাড়ি সেটা যেরকম নেননি, বরঞ্চ তাদের যে ব্যক্তিগত গাড়ি, সেই ব্যক্তিগত গাড়ির যে খরচ, সেই খরচটা দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ করেছে। আমরা বারবার দেখে এসেছি যে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় যে নতুন জ্ঞান সৃষ্টির জায়গা। অর্থাৎ বিশ্ববিদ্যালয় সে নতুন জ্ঞান সৃষ্টি করে, পুরনো জ্ঞান সংরক্ষণ করে এবং জ্ঞান সে চর্চা করে। অর্থাৎ আমাদের যে পূর্বতন যে মানুষরা রয়েছেন, যে আমরা পূর্বতন মানুষদের কাছ থেকে যে জ্ঞানটা পেয়েছি সেটা যেরকম আমরা পঠন পাঠন করি, সেই পঠন পাঠন এবং সংরক্ষণ যেরকম বিশ্ববিদ্যালয় করে এবং নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে, তাহলে সেই নতুন নতুন জ্ঞান সৃষ্টি কিভাবে করে করবে? নতুন নতুন জ্ঞান সৃষ্টি করতে হলে সেখানে লাগে গবেষণা। আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা দেখব যে গবেষণা খাতে আমাদের যে বরাদ্দ, সেই বরাদ্দ খুবই নিম্ন এবং খুবই কম, অপ্রতুল বরাদ্দ রয়েছে। এমনও বিশ্ববিদ্যালয় দেখানো যাবে যে বিশ্ববিদ্যালয়ে যে যতটুকু টাকা বরাদ্দ করা হয় গবেষণা খাতে, সেই বরাদ্দটা ব্যয় করার মতো আসলে তাদের আর জায়গা থাকে না। তখন গবেষণা খাতের যে ব্যয়, সেটা শূন্য থেকে যায়। এরকম একটা অবস্থার মধ্যে আমরা রয়েছি। আমরা জানি যে আমাদের দেশে প্রতিনিয়ত আমাদের নন এনপিও যে শিক্ষকরা রয়েছেন, তারা রাস্তায় এসে তাদের দাবি করেন, জাতীয়করণের দাবি করেন। এবং আমরা দেখেছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় অংশ, এটা বলা হয় যে প্রায় ৭০ থেকে ৮০% এখানে বেসরকারিকরণ, মানে বেসরকারি ধারায় চলে। তাহলে এখানে আজকে আমরা শিক্ষাকে যদি একটি আহ মৌলিক অধিকার হিসেবে আমরা বলি, তাহলে মৌলিক অধিকার তখনই বলা যায় যখন একজন প্রত্যেকটি নাগরিক সেই অধিকারটা তিনি সংরক্ষণ করতে পারেন, অর্থাৎ সে ভোগ করতে পারেন। কিন্তু আমরা দেখি যে আমাদের দেশে সবাই শিক্ষার আওতায় আসতে পারছে না। এবং ব্যান্ডেজ একটি রিপোর্ট পেশ করেছিলেন, সেই ব্যান্ডেজের রিপোর্টে আমরা দেখেছি যে তারা বলেছেন যে দশম শ্রেণী পর্যন্ত যেতে যেতে আমাদের দেশে ৭০% শিক্ষার্থী তারা ঝরে পড়ে। তাহলে কেন ঝরে পড়ে? সে ঝরে পড়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশের দারিদ্রতা, এদেশের মানুষের আর্থিক সংস্থান না থাকা, অর্থাৎ শিক্ষার যে খরচ, সেই খরচ বহন করতে না পারা। ফলে এই জায়গাগুলোতে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে টাকা যার, শিক্ষা তার।
টাকা যার, স্বাস্থ্য তার, টাকা যার, কাজ তার, এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের রাষ্ট্র চলতেছে। এই অবস্থার যদি বদল করতে হয়, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে যে এই যে রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ আমরা কোন জায়গাটাকে বেশি গুরুত্ব দিব, উৎপাদনশীল খাতকে গুরুত্ব দিব নাকি অনুৎপাদনশীল খাতগুলোকে বেশি গুরুত্ব দেব। আমরা দেখে এসেছি যে আমাদের এখানে বারবারই আমাদের যে সামরিক খাত, সেই সামরিক খাতকে প্রতি বছরই নানানভাবে বরাদ্দ বৃদ্ধি করা হয়, কিন্তু সেই সামরিক খাত কি আমাদের উৎপাদন খাত? সামরিক খাত তো আমাদের উৎপাদন খাত না। ফলে আমাদের কোনো যুদ্ধও নাই, ফলে আমরা কেন সেখানে এত বরাদ্দ দিয়ে সেখানে পেলে পুষে তাদেরকে আমরা রাখবো কেন? বা যেখানে আমাদের উৎপাদনশীল খাতগুলো রয়েছে, সেই উৎপাদনশীল খাতের মধ্যে আমরা দেখি যে আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য, আমাদের কৃষি, আমাদের শিল্প, তাহলে সেই খাতগুলোতে, এবং এর পাশাপাশি আমরা নারীদের যে আহ, পরিস্থিতিটা আমরা দেখছি, সেই নারীদের একটা নিরাপত্তাহীনতা, তাদের অধিকারহীনতা, এবং একটা যে বলি যে চরম শোষণের শিকার হচ্ছেন আমাদের নারী শ্রমিকেরা। তাহলে সেই নারী শ্রমিক বলি বা মানে সর্বাঙ্গীন নারীদের কথা যদি বলি, তাদের নিরাপত্তা এবং তাদের নিরাপদ কর্মস্থলের জন্য সরকারের বরাদ্দ কি থাকছে? এবং আরো যদি বলি যে এই যে সর্বশেষ রামিসা হত্যার কথা বলি, বা হামি শিশু মারা যাচ্ছে, তাহলে এই যে হামি শিশু মারা যাচ্ছে, সেটা কেন মারা যাচ্ছে? কেন টিকা আসলো না? কেন টিকা আমদানি করা হলো না? এবং সেই টিকা কেন সরবরাহ করা হলো না? তাহলে এটার দায় কে নেবে? এবং স্বাস্থ্য খাত, আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তিনি কি সেই দায় অনুভব করেন? বা আমাদের যে বর্তমান সরকার, সেই বর্তমান সরকার কি সেই স্বাস্থ্য উপদেষ্টাকে গ্রেপ্তার করবেন, বা তাদেরকে দায়, তার যে দায় রয়েছে সেই দায়ের জায়গা থেকে তাকে কি বিচারের মুখোমুখি করবেন? কিন্তু আমরা রাষ্ট্রে সেই দৃষ্টিভঙ্গিটা দেখছি না। এবং এই যে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যে কোনো একটা পরিস্থিতি আসলেই, যে কোনো মহামারী, এখন হাম একটা মহামারীতে রূপ নিয়েছে, কিন্তু সরকার নড়ে চড়ে বসছেন না। তাহলে এরকম একটা মহামারী অবস্থা চলছে, যেখানে 500 প্রায় শিশু মারা যাচ্ছে, এবং হাজার হাজার, 62,000-এর মতো শিশু আক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে সেই রকম একটা সময় সরকার কেন এটাকে মহামারী ঘোষণা করছে না? কেন জরুরি পরিস্থিতি ঘোষণা করছে না? এবং কেন যে অন্তর্বর্তীকালীন সরকার, যার গাফুলতির কারণে এতগুলো শিশু মারা গেল, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সরকারের প্রধান উপদেষ্টা বলি বা স্বাস্থ্য উপদেষ্টা বলি, তাদেরকে কেন ধরাছোঁয়ার বাইরে তাদেরকে রাখা হচ্ছে? এবং বর্তমান সরকারের দায়ও কি কম? সেটাও যদি কথা বলি, তাহলে এগুলো যদি মীমাংসা করতে হয়, মীমাংসা করার অন্যতম জায়গাটাই হচ্ছে যে এই স্বাস্থ্য খাতেও বরাদ্দ বৃদ্ধি করতে হবে। প্রতিবার আমরা দেখি যে স্বাস্থ্য খাতে 1%, 2% বরাদ্দ হয়, যেটা দিয়ে আসলে আমাদের দেশের মানুষের যে চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্যের যে অধিকার, সেটা সংরক্ষণ করা যায় না। আমরা ঢাকা মেডিকেলে দেখেছি যে কিভাবে করিডোরে করিডোরে প্রত্যেকটি জায়গায় কিভাবে করে অসহায় মানুষ প্রতিদিন চিকিৎসা নেওয়ার জন্য ওখানে পড়ে আছেন। ফলে এই অবস্থা কি হওয়ার কথা ছিল? সেটা অবস্থা ছিল না। ফলে আমরা সরকারের কাছে দাবি জানাই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমাদের ছাত্রদের যে একটি দেশের মূল চালিকা শক্তি যদি আমরা বলি, শিক্ষা, শিক্ষা জাতির মেরুদণ্ড যদি বলি, তাহলে শিক্ষিত মানুষ কিভাবে করে উৎপাদনশীল মানুষে পরিণত হয় এবং দেশের অর্থনীতির চাকাকে ঘোরাতে পারে। সেই জন্য স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, সেই প্রত্যেকটি জায়গায় সরকারের যে আর্থিক দায়িত্ব গ্রহণের জায়গা, সেই আর্থিক দায়িত্ব গ্রহণ করতে হবে। এবং প্রথম শ্রেণী থেকে একদম স্নাতক পর্যন্ত সকলের শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সেটা যদি করতে হয়, তাহলে জাতীয় যে বাজেট, সেই বাজেটের 25% বরাদ্দ করতে হবে, এবং জিডিপির 6% সেটি ন্যূনতম সেটি বরাদ্দ করতে হবে। একই সাথে স্বাস্থ্য খাত, টাকা যার স্বাস্থ্য তার, এই ব্যবস্থার যদি আমরা বদল করতে চাই, বা এতক্ষণ ধরে আমি যে কথাটা বললাম যে হামে শিশু মারা যাচ্ছে, সেটা যদি বদল করতে চাই, তাহলে স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে সেখানে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। করোনার সময় আমরা দেখেছি যে কিভাবে করে অক্সিজেনের অভাবে মানুষ মারা গিয়েছে আমাদের দেশে। এখনো হামে আমরা দেখেছি শিশুরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন। ফলে সেই অবস্থার একটা বদল করতে হলে এখানে ভর্তুকি বাড়াতে হবে, বরাদ্দ বাড়াতে হবে। সরকারের এই সমস্ত উৎপাদনশীল যে খাত রয়েছে, সেখানে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। একই সাথে আমাদের কৃষি এবং শিল্প, সেই খাতগুলোকে আমাদের বরাদ্দ বৃদ্ধি করতে হবে। সরকারের কাছে আমরা সেই দাবিটি জানাচ্ছি।